হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত। বলো সবাই কেমন আছো, পড়াশোনা কেমন চলছে বলো। আচ্ছা, আজ আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করছি। তোমরা জানো কম্প একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ডেলি আইএস মেন্সের জন্য অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করছি। আর যেটা ইংলিশ ভার্সান আছে, বাংলা ভার্সান আছে, বোথ ইংলিশ ভার্সান বাংলা ভার্সান বোথ, যেখানে কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আমরা ডিসকাস করছি এবং তার অ্যান্সার আইএস সে যে মডেল অ্যান্সার কীরকম হবে বা কীরকম হয় সেই মডেল অ্যান্সার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো তোমরা এখানে মন দিয়ে দেখো তোমরা এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো কম্প আইএস একাডেমি আমাদের নিজস্ব প্রশ্ন ইউপিএসসি সিএসসি 2026 মেন্স কোয়েশ্চেন অফ কম্প আইএস একাডেমি। আসন্ন 2026 সালে যারা আইএসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা জানো যে আইএসের জন্য প্রিপারেশান শুরু হয় কিন্তু মেন্স থেকে, মানে তোমাকে ডেলি মেন্সের জন্য অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে হবে। টোটাল কিন্তু 22টা ভাষাকে ন্যাশনালাইজ করা হয়েছে, 22+1। তোমরা চাইলে ইংলিশে লিখতে পারো এবং 22টা ভাষা, যেখানে হিন্দি, মারাঠি, গুজরাটি, বেঙ্গলি, ঠিক আছে, তো যে কোনো ভাষা, এরকম মোট 22টা কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সেই 22টা ভাষায় কিন্তু সংবিধান স্বীকৃত 22টা ভাষায় তোমরা অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, দেখো এখানে আমরা কোয়েশ্চেনটা আমাদের দেখে নাও। কোয়েশ্চেন কি বলেছে, আমরা এখানে বাংলায় কিন্তু অ্যান্সার ডিসকাস করছি। আমাদের এখানে বোথ ভার্সনের আছে, এটা যেমন ইংলিশ ভার্সানের অ্যান্সার, যারা ইংলিশে লিখবে ইংলিশ, যারা বাংলায় লিখবে বাংলা। একদম আমরা সুন্দর করে কিন্তু পুরোপুরিভাবে গুছিয়ে দিয়েছি। কোয়েশ্চেনটা দেখো ভালো করে, ক্রিটিক্যালি এক্সামিন the impact of government welfare schemes on poverty alleviation and suggest the effect measures to address the social issues linked to poverty in India। অসাধারণ একটা কোয়েশ্চেন। পোভার্টি অ্যালিভিয়েশনের উপরে আমাদেরকে কোয়েশ্চেন করে রাখতে হবে মেন্সের জন্য, এবং আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, আনএমপ্লয়মেন্টের জন্য কিন্তু আমাদের তৈরি করে রাখতে হবে। এটা আমাদের পেপার দেখতে পাচ্ছ, সোশ্যাল জাস্টিস, এটা আমাদের কিন্তু GS1 টপিক হতে পারে। দেখো এটা আমাদের আইএসের জন্য GS1 টপিক হতে পারে। আচ্ছা, GS2 টপিক হতে পারে। আচ্ছা, GS3 টপিক হতে পারে। এখন তুমি যদি বলো স্যার এটা আবার কি হলো, এই টপিকটা GS1 GS2 GS3 কেন হচ্ছে, শুনে নাও ভালো করে। GS1 টপিক কারণ কি, সোশ্যাল জাস্টিস। GS2 টপিক কারণটা কি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ন্যাশনাল স্কিম, তাই তো, কারণ এখানে লেখাই আছে ইম্প্যাক্ট অফ দ্য গভর্নমেন্ট ওয়েলফেয়ার স্কিমস আছে, কারণ এটা আবার ন্যাশনাল স্কিমের টপিক, ন্যাশনাল স্কিমের টপিক, তাই কিন্তু GS2তেও আসতে পারে, এটা GS2তেও আসতে পারে। আচ্ছা, GS1 আসতে পারে কারণ কি, এটা সোশ্যাল জাস্টিসের টপিক। GS3 আসতে পারে কারণ ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ টপিক অফ দ্য ইকোনমি। ঠিক আছে, এটা কিন্তু ইকোনমিরও কিন্তু টপিক, ইন্ডিয়ান ইকোনমিরও টপিক। তাহলে এটা আমাদের GS1 আসতে পারে, GS2তে আসতে পারে এবং কিন্তু GS3তে আসতে পারে, যে কোনো সময় কিন্তু আসতে পারে। এই জায়গাটা তোমাদের ভালোভাবে দেখতে হবে। এবার দেখো তোমরা এখানে দেখো লেখা আছে কোয়েশ্চেন, দেখো কোয়েশ্চেন তো আমরা মোটামুটি পড়েছি। ক্রিটিক্যালি এক্সামিন দ্য ইম্প্যাক্ট অফ গভর্নমেন্ট ওয়েলফেয়ার স্কিম, তার মানে কি কোয়েশ্চেনটা বলছে কি, ইম্প্যাক্ট অফ গভর্নমেন্ট ওয়েলফেয়ার স্কিম, পোভার্টি দারিদ্র দূরীকরণের জন্য যে গভর্নমেন্টের যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম আছে তার প্রভাব কি। প্রথম কোশ্চেন মানে প্রথম পার্ট। সেকেন্ড পার্ট কি বলছে, সেকেন্ড পার্ট বলছে এফেক্টিভ মেজার্স টু অ্যাড্রেস দ্য সোশ্যাল ইস্যু লিঙ্ক টু পোভার্টি ইন ইন্ডিয়া। সোশ্যাল ইস্যু, সামাজিক সমস্যা, এগুলো কি কি। 25 মার্কের কোয়েশ্চেন মোটামুটি আমরা মেনটেন করব 250 থেকে 300 ওয়াট, বুঝতে পেরেছো। চলো দেখো, প্রথম আমাদের লেখা আছে যেটা দারিদ্রতা, খুব সুন্দর। দারিদ্রতা হলো এমন একটি অবস্থা, মন দিয়ে দেখো, দারিদ্রতা হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি বা গোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ এবং একটি সুস্থ জীবনযাত্রার মান উপভোগ করার জন্য প্রয়োজনীয় সম্পদের অভাব থাকে। যেমন আমাদের প্রয়োজনীয় সম্পদ কি কি, আমাদের প্রয়োজনীয় ডেলি নিডস কি কি। ডেলি নিডস হচ্ছে ফুড, বেঁচে থাকার জন্য খাদ্য। এই খাদ্যটা যারা জোগাড় করতে পারে না তাহলে তারা কিন্তু দরিদ্র।
আমাদের বেসিক নিডস কী কী? আমাদের বেসিক নিডস হচ্ছে আশ্রয়, বাসস্থান, হ্যাবিট্যাট। যারা জোগাড় করতে পারে না তারা হচ্ছে, বা যাদের আশ্রয়স্থল নেই তারা দরিদ্র। পোশাক, একদম আমাদের হচ্ছে জীবন ধারণের জন্য পোশাক খুব গুরুত্বপূর্ণ। যাদের পোশাক নেই তারা পোশাক কিনতে পারছে না, যাদের পোশাক নেই তারা হচ্ছে দারিদ্র। স্বাস্থ্যসেবা, শিক্ষা, এই সমস্ত জিনিস। দেখো দারিদ্র বলতে পরিষ্কার জল, স্যানিটেশন, দারিদ্র নট, এটা দারিদ্রতা। এটা দারিদ্রতা বলতে পরিষ্কার জল, স্যানিটেশনের সুবিধা এবং বিদ্যুতের মতো মৌলিক সুযোগ সুবিধার অভাবকেও কিন্তু বোঝায়। এইবার দেখো হঠাৎ করে কেন আমাদের মধ্যে এই পোভার্টি অ্যালিভিয়েশন আলোচ্যের বিষয় হয়ে দাঁড়ালো? কারণ দেখো কি বলছে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বসন্তকালীন প্রতিবেদনে, অর্থাৎ স্প্রিংয়ে বসন্তকালীন প্রতিবেদনে দারিদ্র এবং সমতা সংক্ষিপ্ত বিষয়গুলিকে নিয়ে 2011 থেকে 2022-23 পর্যন্ত 17 কোটি 10 লক্ষ মানুষকে চরম দারিদ্রতা থেকে মুক্ত করার জন্য ভারতকে প্রশংসা করেছে। তাহলে আমাদের প্রাসঙ্গিকতা কি আছে এই কোয়েশ্চেনের? এই কোয়েশ্চেনের প্রাসঙ্গিকতা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু ভারতকে প্রশংসা করেছে কতজন ব্যক্তিকে? মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 থেকে 12 বছরে 17 কোটি 10 লক্ষ মানুষকে চরম দারিদ্র সীমা থেকে কিন্তু মুক্ত করেছে। যার জন্য ওয়ার্ল্ড ব্যাংক ভারতবর্ষকে কিন্তু প্রশংসা করেছে। বুঝতে পেরেছো? এবার চলে আসে আমাদের অ্যাকচুয়াল নোটে, এটা হচ্ছে তার প্রাসঙ্গিকতা। বুঝতে পেরেছো নোটে? এবার দেখো আমাদের চলে আসি প্রধান সরকারি প্রকল্প। কারণ আমাদের কোয়েশ্চেনকে আমরা যদি ইংলিশ দেখি, দেখো এখানে ইংলিশটা দেওয়া আছে, এখানে দেখো ইংলিশটা দেওয়া আছে, দেখো এখানে আমাদের সম্পূর্ণ নোটটা ইংলিশে দেওয়া আছে। কোয়েশ্চেন কি বলেছে? কোয়েশ্চেন কিন্তু বলেছে ইম্প্যাক্ট অফ গভর্নমেন্ট ওয়েলফেয়ার স্কিম। তার মানে এখানে আমাদের পজিটিভ ইম্প্যাক্ট আছে, আমাদের কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আছে। দেখো সরকারি প্রকল্প সমূহের ইম্প্যাক্ট জানার আগে আমাদের 2-3টে সরকারি প্রকল্প সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নেব। এখানে আমাদের 3টে দেওয়া হয়েছে, একটা দেওয়া হয়েছে, আচ্ছা 2টো দেওয়া হয়েছে, আচ্ছা 3টে দেওয়া হয়েছে। কি বলেছে? মহাত্মা গান্ধী জাতীয় গ্রাম কর্মসংস্থান গ্যারেন্টি স্কিম আইন অ্যাক্ট, ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি MGNRGA। 2006 সালে চালু হওয়া MGNRGA এর লক্ষ্য হলো গ্রামীণ এলাকায় জীবিকা নির্বাহের নিরাপত্তা বৃদ্ধি করা, যার লক্ষ্য হলো প্রতিটি পরিবারকে আর্থিক বছরে কমপক্ষে 100 দিনের মজুরির কর্মসংস্থান প্রদান করা, যেটা দক্ষ অদক্ষ নির্বিশেষে। তুমি দক্ষ হও অদক্ষ হও ওসব জানার কিন্তু দরকার নেই। একটা জব কার্ড বলে একটা কিন্তু জব কার্ড সৃষ্টি করেছিল, এবং সেই জব কার্ডের মাধ্যমে দক্ষ অদক্ষ যে কোনো ব্যক্তিকে, যারা সক্ষম, যারা কায়িক পরিশ্রম করতে সক্ষম, এরকম ব্যক্তিকে অন্তত বছরে 100 দিনে কিন্তু কাজের নিশ্চয়তা প্রদান করেছিল, যেটাকে বলা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। দেখো 2015 সালে চালু হওয়া, আগেরটা কিন্তু চালু হয়েছিল হচ্ছে কংগ্রেস সরকারের আমলে। প্রধানমন্ত্রী হচ্ছে আবাস যোজনা, এটা হচ্ছে বিজেপি গভর্নমেন্টের আমলে, এবং প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটাও কিন্তু বিজেপি গভর্নমেন্টের আমলে। এখানে দেখো 2015 সালে চালু হওয়া PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনার লক্ষ্য হলো 2022 সালের মধ্যে শহরে দরিদ্রদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করা, এবং এই মিশনটি বস্তি পুনর্বাসন, ঋণ সংক্রান্ত ভর্তুকি, অংশীদারিত্বের সাশ্রয়ী মূল্যের আবাসন এবং সুবিধাভোগী নেতৃত্বে ব্যক্তিগত গৃহ নির্মাণ করার জন্য হচ্ছে ভর্তুকির উপর হচ্ছে দৃষ্টি নিবদ্ধ করেছিল। নেক্সট দেখো প্রধানমন্ত্রী জনধন যোজনা কি বলছে? 2014 সালে চালু হওয়া PMJDY প্রধানমন্ত্রী জনধন যোজনার লক্ষ্য হচ্ছে ব্যাংকিং, সঞ্চয়, আমানত অ্যাকাউন্ট, রেমিটেন্স, ঋণ, বিমা, পেনশন ইত্যাদির মতো আর্থিক পরিষেবাগুলি গ্রহণ করার অন্তর্ভুক্তি, এবং যারা সমাজে যারা আর্থিকভাবে যারা পিছিয়ে আছে, যারা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল, তাদেরকে জিরো ব্যালেন্সের বই করে দেওয়া। প্রধানমন্ত্রী জনধন যোজনা কি তাদেরকে একটা জিরো কিন্তু ব্যালেন্সের, জিরো একটা ব্যালেন্সের কিন্তু পাসবই করে দেওয়া, পাসবুক, ব্যাংকের একটা পাসবুক। আমরা জানি যে ব্যাংকে হচ্ছে বই করতে গেলে একটা নির্দিষ্ট চার্জ লাগে, আমরা দেখেছি যে চার্জ দিতে হবে কিন্তু ব্যাংকে।
তারপরে এটিএম কার্ডের চার্জ, কিন্তু প্রধানমন্ত্রী জনধন যোজনার বইয়ের জন্য কোনো রকমভাবে কোনো চার্জ কাউকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট বই। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা প্রভাবে। প্রভাবের মধ্যে একটা আছে ইতিবাচক প্রভাব, একটা আছে নেতিবাচক প্রভাব বা চ্যালেঞ্জেস আমরা বলতে পারি। নিচে এসো, এইটাই কিন্তু অ্যান্সার রাইটিং, এটাই কিন্তু লিখতে হবে। দেখো আর্থিক সহায়তা কি বলছে, প্রধানমন্ত্রী জনধন যোজনার মতো প্রকল্পগুলি আর্থিক অন্তর্ভুক্তি প্রদান করে এবং অন্যদিকে অন্যান্য প্রকল্পগুলি সাশ্রয়ী মূল্যের বীমা পেনশন প্রকল্প প্রদান করে, যা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য একটি সুরক্ষার জাল তৈরি করে। একদম যারা অত্যন্তভাবে আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ মানে কি, যারা আর্থিকভাবে দুর্বল, যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, বা যাদের শিক্ষা দীক্ষা কম, মানে যারা এডুকেশন অর্থাৎ শিক্ষার দিক দিয়ে যারা পিছিয়ে আছে, এই রকম কিন্তু ব্যক্তিদেরকে কিন্তু একটা সুরক্ষা জাল তৈরি করছে। প্রয়োজনীয় পরিষেবাগুলির ব্যবহার, দেখো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প MGNREGA এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মতো প্রোগ্রামগুলি যথাক্রমে কর্মসংস্থান এবং আবাসনের পরিকাঠামোকে উন্নতকরণ করছে। তার মানে কি তিনটে স্কিম আমাদের এখানে দেওয়া আছে। এরপরে প্রধানমন্ত্রী অজস্র স্কিম কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা তিনটে স্কিম দিয়েছি, তিনটি স্কিম। আচ্ছা নেক্সট দেখো ক্ষমতায়ন এবং সামাজিক অন্তর্ভুক্তিকরণ, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট বলে দিলাম। তারপরে আমাদের যখন ইম্প্যাক্ট বলেছে, আমাদের পজিটিভ ইম্প্যাক্টও দেখাতে হবে, আমাদের নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু দেখাতে হবে। দেখো কি বলেছে, দীনদয়াল অন্তোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, ঠিক আছে, এর মতো প্রকল্পগুলি স্বকর্মসংস্থান এবং উদ্যোক্তাদেরকে যে উৎসাহিত করে এবং ব্যক্তিদের ক্ষমতায়ন করে এবং আরও অন্তর্ভুক্তিমূলক কর্মের মাধ্যমে উন্নত সমাজ কিন্তু গড়ে তোলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট, এগুলোর একটা বিরাট বড় অবশ্যই এই যে হচ্ছে গভর্নমেন্টের স্কিমগুলোর কিন্তু প্রত্যেকটা হচ্ছে পজিটিভ দিক আছে। এবার আসবো আমাদের নেগেটিভ দিক। নেগেটিভ দিক জানো যে বাস্তবায়নের ত্রুটি। আচ্ছা গভর্নমেন্ট তো ইমপ্লিমেন্টেশনের জন্য পয়সা তো দিয়ে যাচ্ছে, সেগুলি পর্যবেক্ষণ করা, সেগুলি ইমপ্লিমেন্টেশন করা, বাস্তবায়ন করা, পর্যবেক্ষণ করা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দুর্নীতি এবং অপর্যাপ্ত পরিকাঠামো প্রোগ্রামের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করেছে। আমরা বারবার দেখেছি এই যে প্রধান 100 দিনের টাকা, এই 100 দিনের টাকার লোকে কাজ করছে না, যারা যারা কাজ করছে না ওদের বইতে দেখিয়ে দিয়ে ওদের কাছ থেকে সই করে নিয়ে কিন্তু বিরাট টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। আমাদের প্রায় দুর্নীতি হয়েছে প্রায় 1000 কোটি টাকার উপর পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে। দুর্নীতি দেখো, সরকারি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি একটি বড় সমস্যা। অনেক ক্ষেত্রে দারিদ্র বিমোচনের জন্য বরাদ্দকৃত তহবিল অপব্যবহার করা হয়। যেমন কি দেখা যাচ্ছে, তুমি একটা প্রধানমন্ত্রী হচ্ছে আবাস যোজনা একটা ঘর পাচ্ছ, তোমাকে বললো ঘরের জন্য দেওয়া হবে এত টাকা, তার মধ্যে আমাকে 30% দাও, আমাকে টাকা দিতে হবে, তাহলে তুমি ঘর পাবে। তাহলে এই সমস্ত যেসব রফা বা এই সমস্ত চক্র, এগুলো কিন্তু আমাদের যে এই স্কিমকে, সরকারের এই যে স্কিমগুলোকে কিন্তু অত্যন্ত কলুষিত করছে। দেখো লক্ষ্যমাত্রার নির্ভুলতা কি বলছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বা যারা আর্থিকভাবে পিছিয়ে আছে বা দুর্বলভাবে পিছিয়ে আছে, ঠিক আছে, আর্থিকভাবে বা যারা শিক্ষাগত দিক দিয়ে বা বিভিন্ন দিক দিয়ে তারা পিছিয়ে আছে, জনগোষ্ঠীকে কার্যকরভাবে চিহ্নিত করা এবং তাদের কাছে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিছু প্রকল্প লক্ষ্যমাত্রা সমস্যায় ভুগতে পারে, যার সুবিধাগুলি অযোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যে আমরা দেখতে পাচ্ছি যার ঘর নেই সে কিন্তু ঘর পাচ্ছে না, অথচ যার ঘর আছে সে আরও একটা ঘর পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই রকম কিন্তু ঘটনাগুলো অনেক ঘটছে। আচ্ছা নির্ভরশীলতা এবং দেখো প্রাণোদনা সংক্রান্ত সমস্যা, দেখো কল্যাণ কর্মসূচিগুলো যেগুলো দারিদ্র দূরীকরণের জীবনরেখা হতে পারে হচ্ছে প্রমোট করছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্বনির্ভর বা কর্মকাণ্ড মানে সেগুলো ইমপ্লিমেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্নভাবে বাধা সৃষ্টি হচ্ছে। দীর্ঘমেয়াদী প্রভাব, দেখো দীর্ঘমেয়াদী দারিদ্র বিমোচনের জন্য কেবলমাত্র তাৎক্ষণিক ত্রাণই কিন্তু নয়, আমাদের দেখতে পাচ্ছি আমরা কেউ একটা ভাতা দিচ্ছে, কেউ একটা হচ্ছে সাহায্য দিচ্ছে, গভর্নমেন্ট একটা এসে কাউকে একটা সাহায্য করে দিয়ে চলে যাচ্ছে, এত টাকা সাহায্য করে দিয়ে চলে, এটা কিন্তু কোনো ফল নয়। দীর্ঘমেয়াদী দারিদ্র দূরীকরণের জন্য দরকার কর্মসংস্থান, সঠিক বিকাশ, কলকারখানার উন্নতি, যেগুলো না হলে কিন্তু কখনো দারিদ্র দূরীকরণ সম্ভবপর নয়। দেখো দীর্ঘমেয়াদী প্রভাব, যে আমাদের এই যে ভাতা দেওয়া হচ্ছে, ভাতার কিন্তু কোনো ফল নেই। ভাতা শুধুমাত্র আমাদের স্টেট গভর্নমেন্ট দিচ্ছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও ভাতা দিচ্ছে। তো ভাতা কারণ দিচ্ছে যে 6000 টাকা করে কৃষকদের দেওয়া হচ্ছে, তো আবার দেখতে পাচ্ছি আমাদের স্টেট গভর্নমেন্ট ভাতা দিচ্ছে। তো এই ভাতার কিন্তু কোনো রেজাল্ট নেই, ভাতার কিন্তু কোনো ভালো ফলাফল নেই। ভাতা দেওয়ার থেকে যদি চাকরি দেয়, যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে, যদি রাজ্যে কলকারখানা আসে, তাহলে কিন্তু হাজার হাজার মানুষ কাজ করার সুযোগ পাবে। একটা শিল্পকে থেকে আরও 10টা শিল্প তো
মানে চলে আসবে। এটার কিন্তু দীর্ঘমেয়াদী একটা খুব কুপ্রভাব আছে, এই হচ্ছে বিষয়। নেক্সট দেখো আমাদের, এবার আমরা আসবো আমাদের পরের পার্ট। পরের পার্ট কি বলেছে, কোশ্চেন দেখো পরের পার্ট কি বলেছে। পরের পার্ট বলেছে এফেক্টিভ মেজার্স টু অ্যাড্রেস দ্য সোশ্যাল জাস্টিস লিঙ্ক টু পভার্টি ইন ইন্ডিয়া। দেখো মেজার্স বলেছে, এবার আমাদেরকে মেজার করতে হবে। চলো আমরা বাংলা নোটে চলে যাই। দারিদ্র্যের সাথে সম্পর্কিত সামাজিক সমস্যা এবং সমাধানের ব্যবস্থা। প্রথম কি, সমাজ কল্যাণ এবং অর্থনৈতিক ক্ষমতা। একদম সমাজ যেন উন্নত হয়, সমাজ যেন উন্নত হতে পারে এবং সমাজ যেন এগিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু মনে রাখতে হবে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ উন্নত করার জন্য ইতিবাচক প্রভাবকে কিন্তু আমাদের রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে সবসময়ের জন্য। নেক্সট আমরা দেখব লিঙ্গ বৈষম্য দূরীকরণ, যে বেটি বাঁচাও বেটি পড়াও। ও আচ্ছা, আমার আছে কি, চলো পরিবারে মেয়ে আছে, তো মেয়ে আছে মানে ব্যাস মেয়ে আছে মানে দাও তাকে 10 বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দাও, 8 বছর বয়সে তাকে বিয়ে দিয়ে দাও। আরে 8 বছর 10 বছর বয়সে বিয়ে দিলে কি হবে, সে তো মারা যাবে। আজকে এত যে নারীদের উপর অত্যাচার, তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিষয় সম্পর্কে আমরা অবগত নেই। 2 নম্বর কথা লিঙ্গ বৈষম্য। আজকে মেয়েরা জন্মাতে পারছে না, বড় হতে পারছে না, তাকে বিয়ে দিয়ে দিচ্ছে। অপুষ্ট তাদের হচ্ছে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তারা মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তাদের বিয়ে দেওয়ার পর ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এত শিশু মৃত্যু হচ্ছে, শিশুরা রোগা হয়ে যাচ্ছে, একদম শরীরে কোনো হার নেই, কোনো পুষ্টির ব্যাপার নেই। তো আগে তো তাকে তো নির্দিষ্ট যে একটা বয়স পর্যন্ত তাকে তো করতে হবে, তাকে তো রাখতে হবে। এই ব্যাপারটা কিন্তু গার্জেনদের মধ্যে নেই। দেখো লিঙ্গ বৈষম্য দূরীকরণ, বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এর মতো উদ্যোগগুলিকে শক্তিশালী করা অপরিহার্য। অলরেডি উদ্যোগগুলো আছে এবং এখানে আমাকে উল্লেখ করতে হবে কন্যাশ্রী। অবশ্যই কন্যাশ্রীর কথা উল্লেখ করতে হবে। কন্যাশ্রী কিন্তু একটা গুড ইম্প্যাক্ট আছে, কারণ কন্যাশ্রী প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের মেয়েরা ওই যে 25,000 টাকা 50,000 টাকা, যার জন্য কি দেখতে পাচ্ছি কিন্তু তারা প্লাস তাদেরকে মাসে মাসে একটা করে টাকা দেওয়া হচ্ছে, তারা কিন্তু বিয়ে করতে যাচ্ছে না একটা নির্দিষ্ট সময়ের আগে। তাদের পরিবার বলছেন না ঠিক আছে, ওই তো মাধ্যমিকে আসলে মোটামুটি 50,000 টাকা বা 25,000 টাকা পাওয়া যাবে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক দিলে এত টাকা পাওয়া যাবে। তো এই টাকার জন্য তার আলটিমেট কিন্তু দেখা যাচ্ছে যে লিটারেসি রেট কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের মেয়েদের নারী শিক্ষার রেট কিন্তু বেড়ে যাচ্ছে, প্লাস কিন্তু একটা উম্যান এডুকেশন কিন্তু তারা হচ্ছে পাচ্ছে। দেখো এখানে কিন্তু লিঙ্গ বৈষম্য দূরীকরণে কিন্তু কন্যাশ্রীরও কিন্তু একটা ভূমিকা আছে। দেখো জ্বালানির মানকে উন্নত করা, একদম গরিব পোভার্টি যেখানে থাকবে সেখানে কিন্তু মুশকিল কি, দেখো তারা রান্না করতে গেলে ধরো ভাতের হাঁড়ি চাপালো, সেখানে পাতা লতা পোড়াচ্ছে, প্রচুর কিন্তু ধোঁয়া নির্গত হচ্ছে। তাহলে জ্বালানির মানকে উন্নত করতে হবে, সেখানে দেখছি আমাদের পরিবেশের উপরে কিন্তু একটা বিরাট প্রভাব পড়ছে। সুতরাং কি জ্বালানির মানকে উন্নত করতে হবে, এর জন্য আমাদের প্রধানমন্ত্রী কি করেছে, উজ্জ্বলা যোজনা। প্রত্যেকটা গরিব মানুষকে একটা করে ফ্রি করে গ্যাস দিয়ে দাও, একটা ফ্রিতে গ্যাস দিয়ে দাও, একটা করে সিলিন্ডার দিয়ে দাও, তারপর থেকে তারা সিলিন্ডার কিনবে। তো এই যে সিলিন্ডার কিনতে গেলে তোমাকে প্রথমে যে 6,000 টাকা 7,000 টাকা 8,000 টাকা পেমেন্ট করতে হবে, এই পেমেন্টটা কিন্তু করতে হবে না উজ্জ্বলা যোজনার। গরিব মানুষ যারা মহিলা তাদেরকে কিন্তু উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত করা হলো, ঠিক আছে। প্রধানমন্ত্রী দেখো লেখা আছে সূর্যঘর যোজনা, দেখো লেখা আছে মুফত বিদ্যুৎ যোজনার মতো যে ওই উদ্যোগগুলি বাড়ানো হলে বাইরের সম্প্রদায়গুলিকে সৌরচালিত বিদ্যুৎ প্রদানে আরও সহায়তা করা যাবে। এটা খুব ভালো একটা জিনিস, কারণ কি সোলার এনার্জি যত বেশি প্রমোট হবে তত কিন্তু আমাদের হচ্ছে অনেক বেশি সুবিধা হবে, কারণ সোলার এনার্জি প্রমোট হওয়া অত্যন্ত দরকার। কারণ যে হারে কিন্তু ইলেকট্রিসিটি বিদ্যুতের দাম বাড়ছে বা কয়লার পরিমাণ কমে আসে, খনিজ তেলের পরিমাণ কমে আসে, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, সুতরাং কিন্তু বেশি বেশি করে আমাদের সোলার এনার্জিকে কিন্তু প্রমোট করা অত্যন্ত আবশ্যক। দেখো সার্বজনীন জল ব্যবহার, বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে। শুধু বেশি কিন্তু মানে মাটি খুঁড়ে যে জল তোলা হচ্ছে, যেটাকে বলে কৌশিক জল, আমরা মাটি খুঁড়ে তুলছি ভৌম জল, এই জলটা কিন্তু এত বেশি তুললে হবে না। বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে, জলাশয়ের কিন্তু ব্যবস্থাপনা করতে হবে, জলাশয়ের জলকে পরিষ্কার করতে হবে। দেখা যাচ্ছে আমরা যদি পুকুরে চান করি দেখবো আমাদের কোনো জল নষ্টই হচ্ছে না, পুকুরটা যদি খুব পরিষ্কার হয় আমরা পুকুরে স্নান করছি সাপোজ, কিন্তু পুকুর যদি সেই রকম যদি ব্যবস্থা থাকে, পুকুর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে ধোঁয়াটা আসছে না, তাহলে কিন্তু মানুষজন যদি পুকুরে স্নান করতে পারে, তাহলে আমরা দেখবো যে আমরা ডিরেক্ট যে ভৌম জল থেকে জল তুলে স্নান করছি, সেখানে দেখতে পাচ্ছি প্রায় একটা মানুষের স্নান করতে গিয়ে প্রায় 100 লিটার 150 লিটার জল আমরা নষ্ট করে ফেলছি। তাহলে সেটা না করে যদি পুকুরকে প্রমোট করা যায়, জলাশয়গুলিকে যদি সেভাবে যদি উন্নত করা যায়,
পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে অবশ্যই মানুষের কিন্তু এই জলগুলো, ভৌম জলগুলো নষ্ট আর হবে না। ভূগর্ভস্থ জল পুনর্ব্যবহারের মতো বৃহৎ আকারের জল সংরক্ষণ কর্মসূচিগুলোকে অগ্রাধিকার দিতে হবে। ফলে কিন্তু জীবন মিশন, যার লক্ষ্য প্রতিটি গ্রামীণ পরিবারের পাইপলাইনের পানীয় জল সরবরাহ করা। এটার হচ্ছে গভর্নমেন্ট স্কিমের নাম কি? জীবন মিশন। এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে এবং এগুলো লিখতে হবে। মানসিক স্বাস্থ্য এবং সহায়তা বৃদ্ধি। দেখো, গ্রামীণ এবং শহুরে উভয় স্থানে দরিদ্র সম্প্রদায়ের মধ্যে পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য ভারতীয় জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির পরিধিকে বৃদ্ধি করতে হবে। আগে দেখো, সব কিছুর আগে নিজের মনকে সংবরণ করতে হবে, মনকে ঠিক করতে হবে। তুমি কোনো কিছুর একটা যখন উন্নতি করতে যাবে বা কোনো কিছু একটা করতে যাবে, বা গ্রামের মনে করো গ্রামের একটা সবাই মিলে, গ্রামের একটা কমিটি মিলে কোনো একটা জায়গায় একটা ভালো একটা কোনো কিছু করতে যাচ্ছে, তার আগে দরকার মানসিক স্টেবিলিটি এবং মনকে হচ্ছে কোনো কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই স্বতঃস্ফূর্ততা। যদি তুমি মানসিকভাবে যদি দুর্বল হও, তুমি যদি নিজের মনকে যদি স্বতঃস্ফূর্তভাবে যদি এগিয়ে না নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। স্বচ্ছতা এবং দেখো লেখা আছে জবাবদিহিতা নিশ্চিত করুন। অবশ্যই স্বচ্ছতা, কল্যাণ প্রকল্পের জন্য ভুয়ো সুবিধাভোগী দের মোকাবিলা করার জন্য অবশ্যই ভুয়ো সুবিধাভোগী ভরে গেছে এখন, ঠিক আছে। জাল রেশন কার্ড তৈরি হচ্ছে এবং এগুলো অপসারণের জন্য আধার ভিত্তিক প্রমাণীকরণ, বিশেষ করে ইকেওয়াইসি। জাল রেশন, এই যে আজকে আমাদের এই আঙুলের ছাপ কেন আসলো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে? কারণ কি, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো হচ্ছে এই কার্ডের মধ্যে পুরোপুরিভাবে ভরে গেছে, ঠিক আছে। যে এই রিসেন্ট এখন হচ্ছে পাকিস্তানের সাথে ভারতবর্ষের মোটামুটি যুদ্ধ রব চলছে। এমতো অবস্থায় বিরাটি থেকে একজন আদিল বলে সামথিং একজনের মানে তাকে হচ্ছে জঙ্গি সন্দেহে তাকে কিন্তু আটক করা হয়েছে। তাহলে কি, তার কাছে থেকে পাওয়া গেছে ভুয়ো রেশন কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড এবং ভুয়ো কিন্তু হচ্ছে প্যান কার্ড। তাহলে এই যে জিনিসগুলোকে কিন্তু ইকেওয়াইসির মাধ্যমে সহজেই কিন্তু এগুলোকে হচ্ছে আটকানো যেতে পারে। এবার দেখো, এবার হচ্ছে আমাদের উপসংহার। আমাদের নোট কিন্তু শেষ। দেখো, নোট কিন্তু 2 পেজ। দেখো, এই 25 নম্বরের নোট কি বলেছে? দেখো, নোট হচ্ছে 25 নম্বরের নোট, এই হচ্ছে 25 মার্কসের নোটের কি বলেছে এটা? কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা 2026 সালের যে আসন্ন ইউপিএসসি মেন্স, সেই ইউপিএসসি মেন্সের কিন্তু কোয়েশ্চেন, কম্পা আইএস একাডেমির কিন্তু কোয়েশ্চেন। দেখো, আমাদের নিজস্ব কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় তোমরা গিয়ে কমন পাবে। এই হচ্ছে একদম সম্পূর্ণ বাংলায়, ঠিক আছে। যারা বলবে বাংলায় লিখলে নাম্বার পাবে না, সম্পূর্ণ কিন্তু ভুল। বাংলায় লিখছে স্টুডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলায় লিখে কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে। প্রত্যেক বছর এই ঘটনা ঘটছে, প্রত্যেক বছর বাংলায় লিখছে এবং বাংলায় লিখে কিন্তু আইএস ক্লিয়ার করছে পশ্চিমবঙ্গ থেকে, প্রত্যেক বছর কিন্তু ঘটনা ঘটছে। দেখো, ইউপিএসসি সিএসসি মেন্স পিওয়াইকিউএস কি বলছে? দেখো, এই দারিদ্রতা নিয়ে কিন্তু কিছু কোয়েশ্চেন। দেখো, থ্রু দেয়ার হ্যাভ বিন সেভারাল ডিফারেন্ট এস্টিমেটস of poverty in India, all indicate reduction in poverty levels over time. Do you agree? Critically examine with reference to urban and rural poverty indicators. অসাধারণ কোশ্চেন, অসাধারণ। 2015 সালের এমন রেলেভেন্ট টপিক ছিল, সেই টপিকের উপরে কিন্তু এই কোশ্চেন কিন্তু এসেছে, মেন্সের কোশ্চেন। দেখো, আইএস 2015 সালের কোশ্চেন। এবার আমরা আসবো আইএস 2016, তো সেম দারিদ্রতা দিয়ে একটা কোশ্চেন এসেছিল। Despite consistent experience of high growth, India still goes with the lowest indicators of human development. Examine issue that makes the balance and inclusive development, ঠিক আছে, elusive. আইএস 2016 সালের কোশ্চেন, অসাধারণ কোশ্চেন কিন্তু, দুটো খুব ভালো কোশ্চেন। আর আমরা যে কোশ্চেনটা রেখেছি, দেখো, কোয়েশ্চেনটা যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক, মন দিয়ে শোনো, যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক দারিদ্র দূরীকরণের জন্য বসন্তকালীন যে অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে কিন্তু ভারতকে প্রশংসা করেছে, তার জন্য আমরা কোয়েশ্চেনটা এনেছি কি, ইম্প্যাক্ট অফ গভর্নমেন্ট ওয়েলফেয়ার স্কিম অন পভার্টি অ্যালিভিয়েশন অ্যান্ড সাজেস্ট এফেক্টিভ মেজার্স টু অ্যাড্রেস দ্য সোশ্যাল ইস্যু লিঙ্কড টু পভার্টি ইন ইন্ডিয়া। বলো, এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? বলো, ঠিক আছে। যারা আইএস মেন্সের জন্য কিন্তু প্রিপারেশন নিতে চাও, আইএস প্রিলিমস এবং মেন্সের জন্য আমাদের ব্যাচ শুরু হচ্ছে 4 জুন 2024 থেকে সন্ধ্যে 6টার ব্যাচ, ঠিক আছে। ক্লাস হবে কিন্তু, দেখো এখানে লেখা আছে ডেলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস হবে এবং জেস অ্যানালাইসিস হবে, ডেলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস হবে। ডেলি কিন্তু আমরা অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করবো, যেটা বাংলা ইংলিশ বোথ ভার্সানে। ডেলি আইএস প্রিলিমস বেস্ট এমসিকিউ প্র্যাকটিস, ডেলি আমরা আইএস প্রিলিমস বেস্ট এমসিকিউ প্র্যাকটিস করব। এক্সট্রা ফোকাস অন এসে, আমরা এসের উপর এক্সট্রা ফোকাস দেবো। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা এসে করব, এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড এবং কেস স্টাডি করব, সবটাকে নিয়ে কিন্তু, ঠিক আছে। উইকলি প্র্যাকটিস ফর
কম্প্রিহেনশন সিস্যাট, ঠিক আছে কি বললাম, এবং প্রত্যেক সপ্তাহে উইকলি প্র্যাকটিস হচ্ছে কম্প্রিহেনশন সিস্যাট সিভিল সার্ভিস অ্যাপটিটিউডসে, যেখানে ইংলিশ কম্প্রিহেনশন দেওয়া হবে এবং কিন্তু এবং ম্যাথ জিআই কিন্তু করানো হবে, বা ম্যাথ জিআর কিন্তু সেট প্রোভাইড করা হবে এবং সেটাকে নিয়ে ডিসকাশন করা হবে। ফলো দ্য কম্পা একাডেমি ইউটিউব চ্যানেল ফর, দেখো লেখা আছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্ট ফ্যাক্টস, ঠিক আছে, যেটা তোমাদের করানো হচ্ছে ডেলি একটা করে কোশ্চেন, কিন্তু একটা করে কোশ্চেন কিন্তু করলে কিন্তু হবে না, ডেলি মিনিমাম 3টে থেকে 4টে কোশ্চেন কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে মেন্সের জন্য। তাহলে বলো, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা নাম্বার দেখতে পাচ্ছ, আমাদের কম্পা একাডেমির নাম্বার দেখো 9734912260। তোমাদের যে এই নাম্বার যে ভিজিবল হচ্ছে এই নাম্বারে তোমরা কিন্তু ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো, বা ব্যাচ সম্পর্কে যে ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো। ওকে, তাহলে চলো আজকের সেশনটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট সেশনে।